দিনের প্রথম অংশ মাত্র আলোড়ন সৃষ্টি করে ধরণীতে বিরাজ করছে। সূর্যের আলোক রশ্মিগুলো একে একে প্রখর হয়ে তীব্রভাবে বিঁধে যাচ্ছে চোখে। উফ, এমন কেন হচ্ছে? রুমের মধ্যে আলোর তীব্রতা এতটা প্রখর হলো কি করে? ফোলা ফোলা লাল চোখ দুটো বেশ বেগ পেতে হলো খুলতে। চোখের নিচে অশ্রুকণাগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। পুরোপুরি দৃষ্টি নিক্ষেপ করতেই চোখের সামনে সূর্য দৃশ্যমান হলো। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকালো স্পর্শী। এটা ছাদ। তার মানে গতকালে এখানেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। দ্রুত পায়ে নিচে নামতেই দেখল সিঁড়ির গোড়ায় উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে পিপাসা। স্পর্শী ধীর পায়ে মায়ের কাছে গেল। তার পাশে বসে সান্ত্বনা স্বরূপ সাজালো মিথ্যে কথার ঝুড়ি। বলল, মা, আশির খোঁজ পেয়েছি। যে ছেলেটা মারা গেছে ওর বড় ভাইই নিয়ে গেছে রাগ করে। ওই ছেলেটা ভালো, ও আশির কোনো ক্ষতি করবে না। আমার সাথে কাল কথা হয়েছে, বলেছে আমি যদি প্রমাণ করতে পারি আমি নির্দোষ তাহলে ছেড়ে দিবে। শান্ত চোখে স্পর্শের দিকে তাকালো পিপাসা। থুতনিতে আঙ্গুল দিয়ে স্পর্শের নিচু মুখটাকে আরেকটু উঁচু করলো। বলল, কিভাবে প্রমাণ করবি? ঢোক গিলল স্পর্শী। বলল, আমি পিয়াসের বন্ধুদের কাছে প্রয়োজনে হাত জোর করে ক্ষমা চাইব। মাথা নাড়িয়ে উঠল পিপাসা। বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তাই যা গিয়ে দেখ ওদের মনটা একটু গলে নাকি। ভালো করে একটু নরম মাপ চাইবি, যেন একটু মায়া হয় ওদের। আচ্ছা, আমিও আসবো নাকি তোর সাথে? মাথা নাড়িয়ে স্পর্শী বলল। দরকার পড়বে না। এরপর কোনরূপ বাঘ বিতণ্ডায় না জড়িয়ে এই রুমে প্রবেশ করলো স্পর্শী। গায়ের পোশাক চেঞ্জ করে টেবিল থেকে ঢক ঢক করে পানি খেলো। হাতের ফোনটি টিপতে টিপতে গেটের বাইরে বের হলো। অনন্তার নাম্বারে কল করতেই ওপাশ থেকে রিসিভড হলো। মুহূর্তেই শান্ত গলায় স্পর্শী বলল, একটা হকি স্টিক বের করে হলের সামনে দাঁড়া। পিয়াসের রুমমেট তিনটার কাছে হাত জোর করে মাপ চাইব। আমি 10 মিনিটের মধ্যে আসছি। রিক্সা থামতেই দ্রুত পায়ে নেমে পড়ল স্পর্শী। প্রীতিলতা হল থেকে পুনরায় নজরুল হলে যাওয়ার জন্যে রিক্সায় উঠল। সঙ্গে অনন্দাও আছে। ইতিমধ্যে অনেকেই তাকে কংগ্রেস করেছে মুক্তি পাওয়ার জন্যে, কিন্তু স্পর্শী নির্জীব। বয়েজ হলের সামনের গ্রাউন্ড ফ্লোরে উঠতেই দারোয়ান এগিয়ে এলো। আলতো হেসে বলল, আরে তোমরা এইখানে আসছো কেন? এইটা তো ছেলের হল, মেয়েদের হল একদম মেইন গেট দিয়া ঢোকার বাম সাইডের রাস্তার প্রথম বাম দিকের গলিটায়। স্পর্শী তাকে অবজ্ঞা করে এগিয়ে এলো সামনে। রিসেপশনের লোকটার কাছে আসতেই লোকটা চিনতে পারল। সবিনয়ে বলল, তুমি সাড়া পেয়েছো, খুশি হয়েছি, কিন্তু আপাতত কিছুদিন ভার্সিটিতে এসো না, ভালো হবে। কিন্তু তুমি তো সোজা সেই হলের সামনে আসলে। এখানে আসলে তোমার উপর সন্দেহ বাড়বে। স্পার্শী সর্দার। পিয়াসের রুমমেট তিনজনকে একটু বাইরে ডেকে দিন ভাইয়া, আমি একটু কথা বলবো প্লিজ। দরকার, ভীষণ দরকার, প্লিজ। স্পর্শী অনুরোধ করে বলল। আলতো হেসে দাঁড়িয়ে পড়ল লোকটা। সবিনয়ে বলল, সে কি, ওরা তো হলে থাকে না, খুন হওয়ার পরের দিনই হল ছেড়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী। বলল, তিনজনই একই দিনে, অদ্ভুত। কিছুক্ষণ চিন্তা করে হুট করে বলল, ভাইয়া, গ্রাউন্ড ফ্লোরের এপাশে ওপাশে তো দুটো সিসি ক্যামেরা আছে। প্লিজ আমাকে ওই দিনের রাতের ফুটেজটা একটু দেখান, খুব প্রয়োজন। লোকটি কিছুটা আফসোসের স্বরে বলল, দেখ স্পার্শী, তুমি একটু শান্ত হও। ফুটেজ অলরেডি দেখেছে পুলিশ। সেখানে স্পষ্ট দেখা গেছে ওরা তিনজন রাত 10:46 এ হলের বাইরে গেছে আর 3:50 এ ফিরে এসেছে। এরপর 5 মিনিটের মধ্যে কর্তৃপক্ষকে বিষয়টা অজ্ঞাত করেছে। ওরা কোনোভাবে দোষী না, কারণ খুন করার সময়টাই ছিল না।
স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল, হেঁটে বেরিয়ে এলো রাস্তায়। অনন্দা পাশেই তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেটা বেশ বিরক্তিকর ঠেকছে স্পর্শীর কাছে। তার বোন মিসিং, এই সান্ত্বনা দিয়ে সে কি করবে? আকাশের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করে উঠল। দুহাত দিয়ে মুখ চেপে বসে রইল কিছুক্ষণ। হুট করেই মনে কিছু আসতেই উঠে দাঁড়ালো। দুহাত দিয়ে চোখ মুছে পুনরায় ছুটল হলের দিকে। রিসেপশনের লোকটিকে আবারও ঘিরে ধরল তার একের পর এক প্রশ্নের ভিড়ে। বলল, আমাদের হলে তো লিফটের সামনে সিসি ক্যামেরা আছে, এমনকি প্রতিটা ফ্লোরের একদম প্রবেশ পথে সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে ছেলেদের কেন এই ব্যবস্থা নেই? লোকটি শান্তভাবে বলল, ছেলেদেরও আছে, সবার ক্ষেত্রেই সেম সিকিউরিটি, শুধুমাত্র নতুন নির্মিত কয়টায় ভবনে নেই। কিন্তু তা দিয়ে তুমি কি করবে? স্পর্শী ঠান্ডা মেজাজে গম্ভীর কণ্ঠে বলল, পিয়াসের ফ্লোরের এবং লিফটের ফুটেজ দেখবো আমি। আচ্ছা, এগুলো কি পুলিশ দেখেছে? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল লোকটি। বলল, না, দেখিনি, কিন্তু তুমিও দেখতে পারবে না। হলের ভেতরের ফুটেজগুলো পার্সোনাল, বিনা অনুমতিতে ওগুলো তোমার দেখিয়ে আমরা চাকরি করবো নাকি? তুমি এখন আসতে পারো। হুট করে এই ব্যবহারটা ভালো ঠেকলো না স্পর্শীর। যদিও লোকটি কিছু ভুল বলেনি, কিন্তু তাও স্পর্শের ভালো লাগলো না। মৃদু হেসে ভ্রু উঁচিয়ে বলল, অনুমতি লাগবে, ওকে আনছি, ওয়েট করুন। পুনরায় হলে পুলিশ হাজির করলো স্পর্শী। কর্তৃপক্ষের বিষয়টা ভালো ঠেকলো না। এই নিয়ে অগণিতবার পুলিশ আসছে তাদেরই ক্যাম্পাসে, এটা যে তাদের রেপুটেশন নষ্ট করছে। ইন্সপেক্টর স্পর্শীকে নিচু গলায় বলল, দেখো, ছেলেটি রুমে বসে গলায় ফাঁস দিয়েছে, আর আমাদের কাছে সেই ফ্লোরের বারান্দার ফুটেজ আছে। এই ফুটেজ দেখে খুব কি সুবিধা হবে? শুধু আমাকে আনলেন। স্পর্শী ভাঙা গলায় বলল, আমি জানি স্যার, কিন্তু আমার যে সন্দেহ হচ্ছে ভীষণ। নইলে আত্মহত্যার পরের দিনই 3 জন রুমমেটই কেন হল ছাড়বে? একবার দেখি, যদি কিছু পাই। হার মানল ইন্সপেক্টর। একে একে দুটো লিফটের ভেতর বাহির দেখানো হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। পরক্ষণেই ফ্লোরের বারান্দার ফুটেজ বের করলো। সন্ধ্যা থেকে টেনে টেনে দেখতে দেখতে হঠাৎই চমকে উঠল সবাই। জুম করে আরেকবার রিপিট করতেই ধুম করে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। পিয়াজদের রুম থেকে কাপা হাতে দরজা ধরতে ধরতে বাইরে বের হলো রতন। অস্থির হয়ে আশেপাশে তাকাচ্ছিল সে। উত্তেজনায় হাত থেকে পড়ে গেল একটা পানির বোতল। এরপর আচমকাই কয়েক পা ছুটে চলে গেল ফ্লোরের মাঝখানে উঠোনের ন্যায় জামা কাপড় শুকানোর জায়গায়। দুহাত দিয়ে দ্রুত স্টুডেন্টের মেলে রাখা জামা কাপড় ফেলে দিল ফ্লোরে। রশি খুলে দৌড় দিল আবারও রুমের মধ্যে। সাথে সাথেই বন্ধ হয়ে গেল সে রুমের দরজা। আর এই পুরো ঘটনাটাই ঘটেছে ঠিক 10:35-এ। স্পর্শী পুনরায় জুম করতে বলল, স্ক্রিন বড় হতেই বলল, ওটা পানির বোতল থাকলেও ভেতরে কিন্তু পানি নয়, কালো রঙের ঘোলা একটা তরল পদার্থ, সম্ভবত নেশা জাতীয় কিছু খাচ্ছিল। ইন্সপেক্টর বললেন, এই রশি তো পিয়াসের গলায় পাওয়া গেছে, কিন্তু এটা দিয়ে ওই ছেলেটা কি করছিল? স্পর্শী গম্ভীর কণ্ঠে বলল, জিজ্ঞেস করুন ওদেরকে, মৃত্যুর আগে বন্ধুকে গলায় ফাঁস দিতে হেল্প করেছিল কি ওরা? তাই জন্য কি নিজে থেকে রশি এনেছে, নাকি ফাঁস দিয়ে হত্যাটা ওরাই করেছে? অপরাহ্নের প্রথম প্রহর, ঘড়ির কাঁটায় মাত্র 2:30। রতন বসে আছে লকআপের মধ্যে, অন্ধকার সেই কুঠুরি। আশপাশ থেকে একটুও আলোরও ছিটে ফোটা নেই, শুধুমাত্র মাথার উপরে একটা ছোট্ট লাইট জ্বলছে। ছোট্ট একটা টেবিল, তার ওপাশে চেয়ারে বাঁধা আছে রতন। বাম পাশে স্পর্শী নিষ্পলকভাবে তাকিয়ে আছে। ডান পাশে লাঠি হাতে এক পুলিশ এবং সামনেই ইন্সপেক্টর। এ যাবৎ অগণিত মারলেও শিকার পায়নি সে। কিন্তু যখন ভিডিও ফুটেজ দেখানো হলো, ঠিক তখনই হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার আর বাঁচার উপায় নাই। কেন দড়িটা সে আনতে গেল? উফ, ভুল। পুনরায় মারতে উদ্যত হতেই রতন বলল, পিয়াসের সাথে কোনো শত্রুতা তাদের ছিল না, কোনো কালেই না, বরং খুব ভালো বন্ধু তারা। যতই খরচ লাগতো সবই পিয়াস দিত। ও বড়লোক ভাই হিসাবে ছাড়াই টাকা দিত,
আর আমাদের পেছনেও ও হিসাব ছাড়া খরচ করত। মদ, গাঁজা, ইয়াবা, ফেসিডিল থেকে শুরু করে বিভিন্ন হাই কোয়ালিটি এবং এক্সপেন্ডিস মাদক দিয়ে নেশা করতাম আমরা। পিয়াসও আমাদের সাথে থাকতে থাকতে শিখে গেছিল। এমনকি একটা পর্যায়ে ও আমাদের থেকেও বেশি নেশাগ্রস্ত হয়ে উঠল। প্রতিদিন সন্ধ্যা থেকে আমরা রুমের মধ্যে বসে নেশা করতাম, আবার 10টার পর বের হয়ে দিঘির পাড়ের জঙ্গলেটাতে গিয়েও করতাম। ওইদিকে ও সব ঠিকই ছিল। ওই ভিডিও নিয়ে পিয়াসের কোনো মাথা ব্যথাই ছিল না। আরে ও তো লজ্জার লও নেই, ও তো দিব্যি আমাদের সাথে বসে নেশা করছিল। চারজনই প্রায় 9টা পর্যন্ত একটানা আমোদ ফুর্তি করতে থাকি। হুট করেই সামনে থাকা সকল বোতল ইয়াবাগুলো ও টেনে নিল, নিজেই বিছানার তলায় রেখে চেঁচিয়ে বলল, আজ যখন স্পর্শী আমায় মারছিল তখন তোরা গিয়েছিলি আমায় বাঁচাতে? সামনেও তো যাসনি, আরও পালিয়ে গেছিলি। তোদের দেব আমার টাকার কোনো মত? জীবনেও না। নিজের টাকা দিয়ে কিনতে পারলে তারপর খাস। এখন আমি এগুলো একাই খাবো। স্যার বিশ্বাস করেন, আমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না, অনেকটা নেশা হয়ে গেছিল। ওই মাদকগুলো যখন পাওয়ার জন্য যা খুশি তাই করতাম, আর সেই জন্য আমরা ওরে ধরে বিছানার এপাশে এনে চেপে ধরি। নেশাগ্রস্ত অবস্থায় যে যেখানে পারছি ওকে বাধা দিয়ে মদগুলো নিতে। ওই সময় বালিশ চাপা পড়ে ও মারা যায়। কিন্তু স্যার আমরা নেশায় ছিলাম, মাফ করে দেন, হুঁশ ছিল না। এরপর অনেকক্ষণ পর বুঝলাম ও মারা গেছে। তখন কি করতাম বলেন? তাড়াতাড়ি কোনোভাবে রশি এনে গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিলাম, যাতে সবাই বুঝে ওই ভিডিওর জন্য আত্মহত্যা করেছে। কিন্তু শালার গায়ে এত ওজন যে 2 মিনিটের মধ্যে ফ্যান ভাঙা নিচে পইড়া গেছে। তারপরও সব গুছাইয়া আমরা নর্মাল হইয়া কোনো মতে হল দিয়া বের হইয়া গেছি। কিন্তু বিশ্বাস করেন, এটা ইচ্ছাকৃত ছিল না। ইন্সপেক্টর ঠাস করে একটা থাপ্পড় মারলেন। এরপর কনস্টেবলের উদ্দেশ্যে বললেন, বাকি দুটোকেও ধরে আনো, আমি এমপি সাহেবকে ফোন করছি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। ইন্সপেক্টরকে বলল, স্যার ওদের জিজ্ঞেস করুন তো আশির সাথে পিয়াসের সম্পর্ক ছিল, এটা কি পরশ শিকদারকে ওরা বলেছে? দুপাশে ঘন ঘন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল রতন। বলল, এটা পিয়াস নিজেই ওর ভাইকে বলেছে। আমরা তো শুধু ওর সাথে সাই মিলিয়েছি। আমরা তো আরশিকে চিনতামই না। এইদিকে হুট করে পিয়াস কিডন্যাপের কথা বলেছিল, তখন দেখেছি প্রথম। আর পিয়াস তো তোমার বোনকে নয়, তোমাকে ভালোবাসতো। কিন্তু তুমি তো পাত্তাও দাও না। এই কারণে তোমাকে ব্ল্যাকমেল করতে আরশিকে কিডন্যাপ করতে গেছিলাম আমরা, কিন্তু সফল হইনি। ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। এতক্ষণ এই জবাবদিহিতার পুরো কন্ট্রোভার্সি রেকর্ড করা হয়েছিল। ইন্সপেক্টর নিজেই এ কাজ করেছেন। ধীর পায়ে থম দিয়ে চেয়ারে কিছুক্ষণ বসে রইল। শরীর থেকে যেন বিশাল এক বোঝা নেমে গেছে। এখন পালা এগুলো পরশ শিকদারকে দেখানোর। কিন্তু আদেও কি তিনি বোনকে ছাড়বেন? শিকার পাবে কি? লোকটা ভীষণ খারাপ, পিয়াসের কাতারেই পড়ে। নইলে যতই প্রতিহিংসা থাকুক, একটা ছোট্ট মেয়েকে জিম্মি করতে স্পর্শীকে দুর্বল করতে চাইছিল। কাপুরুষ। দ্রুত গতিতে দাবানলের ন্যায় ধুলো উড়িয়ে গাড়ি প্রবেশ করলো ঢাকার মধ্যে। সন্ধ্যা সবে 7টা, আর ঘন্টাখানিকের মধ্যেই সে পৌঁছে যাবে থানা স্ট্যান্ডে। পাভেল পাশে বসে ভাবনায় মগ্ন। পুলিশ অফিসার বলেছে, আপনার ভাই সুইসাইড করেনি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীও এখন হেফাজতে আছে, আপনি দ্রুত আসুন। ব্যাস, সকল কিছু ছেড়ে প্রলয়ের ন্যায় ঢাকায় রওনা হয়েছে সে। কাল পিয়াসের নামে বিশাল আকার মিলাদ আয়োজন করা হবে। প্রচুর কাজ রয়েছে পরশের, কিন্তু এই মুহূর্তে সে অন্য চিন্তাতে ব্যস্ত। ভাই হত্যার সুবাদে পুরো মুখ রাগ এবং বিষাদের সুর বিরাজ করলেও
আলতো এক প্রসন্ন ভাব বিচরণ করছে। তার ধারণা মতে খুনি স্পর্শী। সে প্রমাণ সহ হাতে নাতে ধরা খেয়েছে। এর থেকে আর সন্তুষ্টির কি হতে পারে? থানার বাইরের বেঞ্চের উপর বসে আছে স্পর্শী। অনিচ্ছা সত্ত্বেও পুরো জীবনের শ্রেষ্ঠ বিরক্তিকর এবং ঘৃণিত মানুষটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। খিদেই পেট চোচো করছে। আজ কতগুলো ওয়াক্ত সে না খেয়ে আছে। একটু আগেই হাবিলদার বনরুটি আর চা দিয়ে গেছে। বনরুটি পছন্দের না হলেও আজ খেলো স্পর্শী। চায়ের মধ্যে ডোবাতেই চক্ষু চড়ক গাছ। এ কি, চা গেল কোথায়? আলতো হাসলো স্পর্শী। ধীর কণ্ঠে রুটির উদ্দেশ্যে বলল, আমার চা তুই খেয়ে নিলি, এবার আমি খাবো কি? থেমে ঘাড় কাত করে বলল, চল আমি তোকেই খেয়ে নেই, কেমন? রুটিটুকু শেষ হতেই পরশের গাড়ি ঢুকলো। আজকে আর বডিগার্ড নেই। সে একাই এসেছে গাড়ি চালিয়ে, এমনকি ড্রাইভারও আনেনি। কিন্তু পাভেল আসতে দিল না। এই অবস্থায় ওকে একা ছাড়াটা বোকামি হয়ে যাবে। এমনিতেও গত কদিনে ভাই এমন সব কাজ করেছে যেগুলো ওর করাই উচিত ছিল না। কিভাবে এসব সামলাবে সেসব নিয়েই পাভেল চাপের ওপর আছে। একবার এগুলো কোনোভাবে পাবলিকের কাছে ব্লাস্ট হলে ওর কেরিয়ারে যে ধস নেমে যাবে সে খেয়াল কি ওর আছে? সেটাও বাচ্চা আপু জানলেই তো পুরো পিরোজপুর তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে। কিভাবে বাপের সামনে দাঁড়াবে দুই ভাই? দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো দুই ভাই। স্পর্শীকে সামনে দেখতেই কটমট করে চাইলো পরশ। এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। গটগট পায়ে চলে গেল ভেতরে। স্পর্শীও গায়ে মাখলো না। এমনিতেও এসব জানোয়ারদের কাছে অ্যাটেনশন পাওয়ার মোটেই ইচ্ছে নেই তার। সেই সকালে বাড়ি থেকে নেমেছে, রাত হয়ে চলল, কিন্তু এখনো যায়নি ফিরে। কিভাবে যাবে? খালি হাতে যে মোটেই ফেরা যাবে না। ধীর পায়ে পরশের পিছু পিছু সেও ফিরল। পরশ পাথর হয়ে বসে আছে চেয়ারে। পাভেল মাথায় হাত দিয়ে বসে রইল। সে মাথাতেই আনতে পারছে না বিষয়গুলো। কিভাবে সম্ভব এটা? নেশাগ্রস্ত হয়ে খুন করেই কিভাবে ঠান্ডা মাথায় সামলে নিল ঘটনাটা? পুরো 3 জন হত্যাকারী স্বাভাবিক ভঙ্গিতে নাটকীয়তা সাজিয়ে চলাফেরা করেছিল সবার সঙ্গে। এমনকি একজনের মধ্যেও সামান্যতম সন্দেহের রেস ধরতে দেয়নি। হোস্টেল ছাড়ার আগে কর্তৃপক্ষকে জানিয়েছে যে রুমে আমাদের বন্ধু আত্মহত্যা করেছে। সে রুমে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে পিয়া সারাক্ষণ ওই রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। উফ, কতটা সাংঘাতিক এই টক্সিক ফ্রেন্ডগুলো, যারা স্বার্থের জন্য গলায় গলায় ভাব, আবার সেই স্বার্থে টান লাগলেই গলায় ছুরির আঘাত। দুহাতের আঙ্গুল দিয়ে লম্বা চুলগুলোকে পেছনে নিয়ে নিল পরশ। পেছনে ছুটি বাঁধা চুলগুলো এলোমেলো হলো না এক অংশও। এরপর ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, আমি ওই কুত্তার বাচ্চাগুলোর সাথে দেখা করতে চাই। ইন্সপেক্টর বাঁধ সাধেই কঠোর কণ্ঠে বলল। জাস্ট 5 মিনিট অফিসার। চলে গেলেন সেলের দিকে। ইন্সপেক্টরের আদেশেই খুলে দেওয়া হলো তালা। ব্যাস, মুহূর্তেই এপাশ দিয়ে শোনা গেল অজস্র অশ্রাব্য গালি, সাথে ওদের চিৎকার ও আর্তনাদ। জগতের কোনো নেতার মুখে এতটা বাঁচে কথা স্পর্শী কখনো শুনেছে কিনা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কারণ জনগণের সাথে কথা বলার সময় তো তাদের মুখ দিয়ে মধু ঝরে। আর নিতে পারল না স্পর্শী। 2 মিনিটের জন্যে কানে আঙ্গুল দিয়ে বধির হয়ে গেল। মাথার গোছালো ছুটিটা খুলে ফেলেছে সে। গরমে টপ টপ করে পড়তে লাগলো গায়ের ঘাম। গায়ের সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যেই অর্ধাংশ ভিজে গেছে। থানা থেকে গটগট পায়ে বের হয়ে গেল পরশ। পাভেল ও ছুটল পিছু পিছু। স্পর্শী হতবাগ, দ্রুত ছুটল তাদের পেছনে। পরশকে বলল, আমার বোন কোথায়? এখন তো সবটা প্রমাণ হয়েছে, স্বীকারোক্তি সহ সিসিটিভি ফুটেজও দেখেছেন। তাহলে এবার আমার বোনকে ছেড়ে দিন। ওকে কোথায় রেখেছেন? পরশ পাত্তা দিল না। মুখ তার সম্পূর্ণ লাল হয়ে গেছে রাগে। তেজের সাথে দরজা খুলে বসলো সিটে। পাভেল ঢোকার প্রয়াস করতেই পেছন থেকে কলার টেনে ধরল স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আপনার ভাইয়ের সাথে ফোনে বলা যাবতীয় কন্ট্রোভার্সি আমার ফোনে রেকর্ড করা আছে। আমার বোনকে যে আপনার ভাই কিডন্যাপ করেছে এই কথা নতুন করে প্রমাণ করতে হবে না আমায়। আশা করছি এগুলো যেন পুলিশ বা মিডিয়ার সামনে আমায় প্রকাশ না করতে হয়। আমার বোনকে যেন সহি সালামতে আমার হাতে পৌঁছে দেয়, সময় কাল সকাল পর্যন্ত। নইলে 9টার মধ্যেই আমাকে ডিবির অফিসে
প্রেসের সামনে দেখা যাবে। আশা করি আমাকে বুঝবেন। কিছুটা ঘাবড়ে গেল পাভেল, কিন্তু প্রকাশ করলো না। কলার থেকে আলগোছে হাতটা সরিয়ে চোখ টিপ দিয়ে বলল, কোথায় কোথায় পুরুষ মানুষের গায়ে হাত দিবেন না, আমাদের ইজ্জত আছে। একদম বয়স টিজিংয়ের মামলায় ঢুকিয়ে দেব। এই সিরিয়াস মুহূর্তে এমন রিয়াকশন মোটেও আশা করেনি স্পর্শী। পাভেলের সামনে আঙ্গুলের তুড়ি বাজিয়ে বলল, ওয়ে বেয়াই লাগো না তুমি আমার। এসব ঠাট্টা পকেটে ভরে রেখে দাও, আমার কথা যেন মাথায় থাকে। গলা খাকারি দিল পাভেল, নিচু কণ্ঠে বলল, আমি দেখছি বিষয়টা, আপনি চিন্তা করবেন না। আর এসব ছেলে মানুষই ছাড়ুন, মেয়ে মানুষ এত পুলিশের কাছে যেতে হয় না, আমি জানাবো আপনাকে। বলেই গাড়িতে ঢুকে স্টার্ট দিল। গাড়ি কিছুটা দূরে যেতেই হাত পা ভেঙে বসে পড়ল রাস্তার পাশে। আদেও কি আরশিকে দেবে তারা, নাকি আরো যুদ্ধ করতে হবে বোনকে পাওয়ার জন্য? আচ্ছা, রাগের বশে তারা কি উল্টোপাল্টা কিছু করে ফেলেছে আরশির সাথে? না না, এমনটা কিচ্ছু হবে না। আরশি ঠিক আছে, একদম সুস্থ আছে। বাড়িতে প্রবেশ করতেই 100খানা প্রশ্নের সম্মুখীন হলো স্পর্শী। কোনো উত্তর দিল না সে। শরীরটা ভালো লাগছে না মোটেও। গোসলে ঢোকার আগে বলল, আরশিকে সকালে আনতে যাব, এখন আমার জন্য দুটো ভাত বারো তো খিদে পেয়েছে খুব। পিপাসার মায়া লাগলো, মুহূর্তেই কান্না করে দিল। আজ 2 দিন ধরে তাদের কারোরই খাওয়া হচ্ছে না। বড় মেয়েটা না হয় ইচ্ছে করে খায়নি, চাইলেও পাবে, কিন্তু ছোটটা আরশি কি আদেও খাবার পাচ্ছে? দিয়েছে কি খেতে? কিভাবে গলা দিয়ে খাবার নামাবে সে? পুনরায় আকুল হয়ে বলল, এই স্পর্শী, চল না এখনই আনতে যাই। এখন গেলে কি মেয়েটাকে দেবে ওরা? আচ্ছা, কোন জায়গায় আটকে রেখেছি, এখন গেলে কি নিয়ে আসতে পারবো? উপস, ভালো লাগছে না আর এই প্যান প্যানানি, সহ্য হচ্ছে না মোটেও। চিৎকার করে বাথরুম থেকে বলল, এই রাতে কিভাবে পিরোজপুর যাব? একটু ধৈর্য ধরো প্লিজ, আমাকে আর জ্বালিও না। মাথায় আকাশ ভেঙে পড়ল পিপাসার। মস্তিষ্ক হুট করেই অচল হয়ে পড়েছে। পুরো শরীর যেন অসাড় হয়ে গেছে। কোনো মতে দেওয়াল ধরে নিজেকে আটকালো। চেয়ারে বসে হতবাক মুখে আওড়ালো। ফিরোজপুর? টানা ঘন্টা খানেক বাথরুমে থাকার পর বের হলো স্পর্শী। হাঁটু ছোঁয়া লম্বা চুলগুলোকে তোয়ালে দিয়ে জড়িয়ে নিল। মা টেবিলের কাছেই আনমনে খাবার বাড়ছে। ত্রস্ত পায়ে সেখানে গিয়ে বসলো। নিজের প্লেটে ভাত বেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, তরকারি দাও। পিপাসা নীরব, আনমনে ভাতের চামচ নাড়িয়ে যাচ্ছে গামলায়। স্পর্শী তাকালো। কপালের মাঝখানটায় সূক্ষ্ম 2-3টে চিন্তার ভাঁজ পড়ল। কণ্ঠে জোর এনে আবারও বলল, মা। আচমকায় চমকে উঠল পিপাসা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বল। স্পর্শী পুনরায় জোরালো কণ্ঠে বলল, তরকারির বাটিটা দাও। এগিয়ে দিল পিপাসা। এরপর নিজের পাতেও নিয়ে নিল। দুলোকমা মুখে দিয়ে মায়ের দিকে তাকালো স্পর্শী। হুট করে কেমন চুপ হয়ে গেছে সে। বলল, কিছু কি ভাবছো তুমি? পিপাসা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। বলল, তেমন কিছু না। আরশি কি ফিরোজপুরে আছে? আচ্ছা, তুই গিয়ে নিয়ে আয় না। এতটা দূরে আমি এমনিতে জার্নি করতে পারি না। আমি তোদের জন্য রান্না করে রাখবো, ঠিক আছে? মাথা নাড়িয়ে হুঁ সূচক উত্তর দিল স্পর্শী। পরক্ষণেই বলল, এই তো কিছুক্ষণ আগে যাওয়ার জন্য চেঁচাচ্ছিলে, এখন হঠাৎ কি হলো? পিপাসা নিরুত্তর খেতে লাগলো। পরক্ষণেই বলল, আরশির সাথে কি একবারও ওরা ফোনে কথা বলতে দেয়নি? স্পর্শী পুনরায় দেবে গেল বিষণ্ণতার জোয়ারে। অস্ফুট স্বরে বলল, না, আর কাল সকালে তো পাচ্ছি ওকে। আর খেলো না। দ্রুত চলে গেল রুমে। ত্রস্ত পায়ে পাতলা চাদরটার নিচে শুয়ে পড়ল। ফ্যান চলছে একাধারে। সেই চলন্ত ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো স্পর্শী। আচ্ছা, তার কাছে তো কোনো কল রেকর্ড নেই। ওটা তো শুধু ভয় দেখানোর জন্য বলেছিল। কিন্তু যদি ওরা কাল আরশিকে না দেয়, তাহলে তাহলে কি করবে সে? মুহূর্তেই মস্তিষ্ক বলল, না না, ওই সেক্রেটারি ছেলেটার মুখে সে ভয় দেখেছে, নিশ্চয়ই দেবে বোনকে। ভেড়ানো দরজা আলতো হাতে ঠেলে খুলল পাভেল। রুমের ভেতর ঢুকতেই পুনরায় ভেতর থেকে বন্ধ করে দিল তা। এরপর ধীর পায়ে হেঁটে বিছানায় বসলো। পরশ আতশোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে বসে আছে। পাভেল এসেছে, সে টের পেয়েছে সে,
কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না মোটেই। পাভেল দীর্ঘশ্বাস ফেলল, নিচু কণ্ঠে বলল, না জেনে শুনে ওই বাচ্চা মেয়েটাকে তুলে আনা মোটেও উচিত হয়নি তোর। একবার ভাব, গত 3 দিন ওর পরিবার ওর বড় বোনকে কতটা দৌড়ের উপর ডেকেছিস তুই। ও তো আমাদের প্রেমার থেকেও ছোট। একবারও কি দেখেছিস তুই ওকে? কি নিষ্পাপ চেহারা। এবারে চোখ খুলল পরশ, সন্দেহী দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে বলল, আমি এত প্রশংসা শুনতে চাইনি তোর থেকে। তোর তো যে মেয়ে সামনে পড়ে সেটাকে নিষ্পাপ মনে হয়। এত বাচাল বাদ দিয়ে কি বলবি সেটা বল। পাভেল নড়ে চড়ে বসলো, এরপর দ্রুত কণ্ঠে বলল, ওর বড় বোনের সাথে যেসব কথা বলেছিস সব রেকর্ড করে রেখেছে। কালকের মধ্যে বোনকে না ফেলে সে ডিবি অফিসে যাবে, প্রেস সাথে নিয়ে। আমি কাল সকালের মধ্যে ওকে ছেড়ে দেব। পরশ অন্যদিকে তাকিয়ে রইল। পাভেল পুনরায় পাশে বসলো। উকি মেরে তাকাতেই দেখলো পরশের ফোনে থাকা পিয়াসের হাস্য উজ্জ্বল এক ছবি। পাভেল পাশ থেকে ফোনটা নিয়ে আলগোছে ডিলিট দিয়ে দিল। পরশ এবারেও নিরুত্তর। হুট করে বলল, হয়তো ছোট্ট মেয়েটার কোনো দোষ নেই, কিন্তু ওর বোনের ছিল। অগণিত ভুল ছিল ওর। ও নিজেকে কি ভাবে? ওর তো 7 রাজার ভাগ্য যে আমার ভাই ওকে পছন্দ করত। কিন্তু ও কি করলো? দিনের পর দিন পিয়াসকে মেন্টালি সিক করে দিল, অপমান অসম্মানে জর্জরিত করে দিল। আমি 100% শিওর ওর কারণে পিয়াস নেশা ধরেছে। নইলে এই বাজে বন্ধুদের সাথে পরিচয় হতো না। ওই সাদা চামড়ার এত দাম, ইচ্ছে করছে অ্যাসিড দিয়ে পুরো শরীর জ্বালিয়ে দিই। পাভেল কটমট করে উঠল, বলল, যত দোষ সব সর্পি ঘোষ। আরে নেশা করেছে তোর ভাই, সেখানে ওই মেয়েটার কি দোষ? ও বোনকে পুরো 3 দিন আটকে রাখলি। পুরো সমাজ কতটা কলঙ্ক লিখে দিবে ওই ছোট্ট শরীরটাকে তুই জানিস? ওর বড় বোনকে খুনি বানিয়ে দিলে, 2 দিন জেলে ঢুকিয়ে। ওই মেয়েটারও সম্মান আছে, তুই বল। আচ্ছা আমি বুঝলাম না, তুই ওই মেয়েটাকে নিয়ে এতটা ভাবছিস কেন? খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, তুই তো ভুলতেই পারছিস না মেয়েটাকে। সামনে তোর বিয়ে, অন্তত পূরবীকে নিয়ে ভাব। তা না করে তুই তো অন্য মেয়েদের সাথে সারাক্ষণ জড়িয়ে আসিস। কটমট করে উঠল পরশ। পাশ থেকে চার্জারটা ছুঁড়ে মারল পাভেলের গায়ে। দাঁতে দাঁত চেপে বলল, বের হয়ে এখান থেকে। সারা রাত নানা জল্পনা কল্পনার পর ভোরবেলায় 2 চোখ বন্ধ করেছে স্পর্শী। ফলস্বরূপ সকাল 7:30টায় ঘুম থেকে উঠতে পেরেছে। দ্রুত চিত্তে বাথরুমে ছুটল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে মায়ের কাছ থেকে বিদায় নিল। পার্সে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল পিরোজপুরের উদ্দেশ্যে। এখনো অবধি কোনো ফোন আসেনি, তার মানে আরশিকে ওরা দিবে না। এবারে আর বসে থাকবে না স্পর্শী। পুলিশ নিয়ে সোজা হাজির হবে এমপির বাড়ি। একজন জনপ্রতিনিধি সবার অগোচরে ঠিক কতটা জঘন্য হতে পারে সেটা বুঝিয়ে দিবে পুরো পিরোজপুরবাসীকে। ঘড়ির কাঁটায় মাত্র 8:22, আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে পড়বে। সকাল 8:30, কফি বর্ণের এক বিলাসবহুল গাড়ি এসে থামল রেডিও কলোনির প্যাসিফিক গার্মেন্টস কোম্পানির সামনে। ড্রাইভারকে গাড়িতে রেখে বের হয়ে গেল পাভেল। দরজা খুলে আলতো হাতে ধরে বের করলো আরশিকে। আলতো হেসে বলল, এখানে? উৎফুল্ল আরশির চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। হেসে দিল পাভেল, বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতে যাই, তারপর তোমার বড় বোন আমায় কচু বাটাতে আপ্যায়ন করো। মারা পড়বো নাকি আমি? শেষে ভাইয়ের উপর সমস্ত রাগ আমার উপর ঢেলে দিক। কোনো মতে কারো হাতে তুলে দিয়ে কেটে পড়তে পারলে আমি বাঁচি। হেসে দিল আরশি, বলল, আমার আপু ভীষণ ভালো, কিন্তু একটু বেশি রাগী, আর মুখের আগে হাত চলে। এই জন্য অনেকেই ওকে ভয় পায়। আমাদের কলোনির বেশিরভাগ উঠতি বয়সের ছেলেপেলেরা ওকে লেডি গুন্ডা বলে, কিন্তু আপু এসব জানে না। ও বেশি ব্যস্ত থাকে সব সময়। তবে আমার আপু ভীষণ সুন্দরী। ওর চুলগুলো একদম মেঘের মতো, অনেক লম্বা, কিন্তু ও একটুও যত্ন নেয় না। সব সময় মাথার উপর একটা পাগলা বয়াতির মতো খোপা করে রাখে। পাভেল ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই থামো থামো, এত প্রশংসা করো না তোমার আপুর নামে। শেষে দেখে গেল প্রেমে পড়ে গেলাম। মুহূর্তেই আকাশের ঘন কালো মেঘ হানা দিল আরশির মুখ জুড়ে। কথা বলাটা যেন থেমে গেল আপনা আপনি। গাল ফুলিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি কেন আপুর প্রেমে পড়বেন পাভেল ভাই? পাভেল হাসল। এই মুহূর্তে তারা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস স্বরূপ বলল, কেন প্রেমে পড়তে পারি না?
আরশির রাগ হলো, ভীষণ রাগ হলো। কেন আপুর প্রেমে পড়বে পাভেল ভাই? কেন তার প্রেমে পড়বে না? নাকের পাটাতন ফুলিয়ে রেগে বলল, আপু প্রেম করবে না, আর ওর বিয়ে হয়ে গেছে অলরেডি। এইচএসসির পরেই বিয়ে দিয়েছিল মা, কিন্তু বেশি দিন টেকেনি। 3 মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে ওর। সেই থেকেও কোনো ছেলেকে সহ্য করতে পারে না। জানেন, ও দুলা ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল ফুলদানি ছুঁড়ে। বিপদের মুহূর্তগুলো সবসময় ভয়ঙ্কর হয়। তখন প্রতিটি সেকেন্ড হয় মিনিটের সমান। এক পা চলতে মনে হয় এক সাগর পাড়ি দেওয়ার সমান। শরীর মন তখন পাথরের ন্যায় ওজন হয়ে যায়। স্পর্শে বিরক্ত হয়ে বারবার সময় দেখতে লাগলো। মিনিটের কাঁটা 40 পেরিয়ে গেলেও বাস আসার কোনো নাম নেই। এ যাবৎ কাউন্টারের টিকিট বিক্রেতাকে বেশ কয়েকবার তারা দেখিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। বাস আসছে আসছে বলেও এখনো পৌঁছায়নি। পুনরায় বিরক্তিকর নিঃশ্বাস ফেলতেই ফোনের রিংটন বেজে উঠল। নাম্বারটা অচেনা। দ্রুত চিত্তে রিসিপ্ট করলো। মুহূর্তেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো,